আমরা সকলেই জানি মৌলানা আবুল কালাম আজাদ তিনি আমাদের দেশের একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী এবং তিনি ভারত ভাগের সময় তিনি দেশকে অখণ্ড রাখার জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন। এবং মৌলানা আবুল কালাম আজাদ এমন একজন ব্যক্তিত্ব যে তিনি শুধু সারা ভারতে নয়, সারা উপমহাদেশে এবং বিশ্বের নানা স্থানে তিনি পরিচিত। তো আজকে তার 11ই নভেম্বর ছিল তার জন্মদিন। কলকাতায় দু একটা মাত্র অনুষ্ঠান তাকে নিয়ে হয়েছে, কিন্তু তিনি ডিজার্ভ করেন আরও অনেক বেশি। আমাদের স্টুডিওতে আমরা পেয়েছি হোসনা আরা সেলিমকে। তিনি মৌলানা আজাদের পত্নীর দিক থেকে, তার স্ত্রীর দিক থেকে মৌলানা আজাদের আত্মীয়। আর আমাদের সঙ্গে আজকে আরও রয়েছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রফেসর, আর তিনি হচ্ছেন সাফুরা রেজাক। তিনিও আমাদের এই আলোচনায় যোগ দেবেন। আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। তো দ্বিতীয় কথা হচ্ছে, আমরা শুরু করব এই বলে যে মৌলানা আবুল কালাম আজাদ তো আমাদের বাংলার মানুষ ছিলেন। তার বেড়ে ওঠা, তার যে বিখ্যাত দুটি পত্রিকা আল বালাগ এবং আল হেলাল, এই দুটোই তিনি বের করেছিলেন কলকাতা থেকে এবং খুবই কম বয়সে, সেটা আমরা সকলেই জানি। এবং তার এই দুটি পত্রিকা এত বেশি স্বাধীনতার কথা বলতো, সেই ব্রিটিশ পিরিয়ডে যে ব্রিটিশ সরকার দুটোকে ব্যান্ড করতে বাধ্য হয়েছিল এবং পত্রিকা দুটো তারা বন্ধ করে দেয়। কিন্তু মৌলানা আবুল কালাম আজাদ তার লেখনী তিনি ছেড়ে দেননি। তার অসংখ্য বই রয়েছে। আর তার ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ভারত যখন স্বাধীন হচ্ছিল, বইটি আমাদের স্বাধীনতা সংগ্রামের, আজাদি আন্দোলনের একটি দলিল, একটি ডকুমেন্ট, এটা আমরা জানি। যাই হোক, আমি প্রথমে জিজ্ঞেস করবো মৌলানা আবুল কালাম আজাদের যিনি আত্মীয়া, সেই হোসনে আরা সেলিমকে, যে তিনি কিভাবে মৌলানা আজাদের সঙ্গে নিজেকে রিলেট করেন এবং তিনি কিভাবে যে জুলেখা বেগম, যিনি মৌলানা আজাদের স্ত্রী ছিলেন এবং তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। তার স্বামী অনেক সময় জেলে থাকতো, কিন্তু তিনি কখনো স্বামীর কাছে বলেননি যে তুমি আন্দোলন করছো, আমি তো এখানে একা পড়ে রয়েছি, এ ধরনের কোনো কথা তিনি বলেননি। অসুস্থতা, তিনি যখন অসুস্থ হয়ে পড়েন জুলেখা বেগম, আপনারা জানেন যে মৌলানা আবুল কালাম আজাদ যেহেতু জেলে বন্দী ছিলেন, তাকে দেখতে আসতে পারেননি। তিনি স্বামীর প্রতীক্ষায় ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি ইন্তেকালই করলেন। মৌলানা আজাদ তাকে একটা খুবই কি বলবো, বেদনাদায়ক চিঠি লিখেছিলেন জেল থেকে। এগুলো আমরা জানি। তো আপনাকে এখানে আমার প্রশ্ন, যে মৌলানা আজাদের সঙ্গে আপনি এবং তার স্ত্রীর সঙ্গে, জুলেখা বেগমের সঙ্গে, আপনি কিভাবে নিজেকে রিলেট করেন? মৌলানা সাহেবের যে স্ত্রী ছিলেন জুলেখা বেগম, উনি আমার দাদি জোহরা বেগমের ছোট বোন ছিলেন। আমার দাদি জোহরা বেগম উনি বড় ছিলেন, আর ওনার বড় বোন ছিলেন হাফিজা বেগম। মৌলানা সাহেবের বড় ভাই গোলাম ইয়াসিনের সাথে আমার হাফিজা দাদির বিয়ে হয়, আর জুলেখা বেগমের সাথে বিয়ে হয় মৌলানা আজাদের। মৌলানা সাহেব যখন বিয়ে হয়ে যায়, উনি ওনার শ্বশুর বাড়িতে থাকতেন কলিন্স স্ট্রিটে। আর কলিন্স স্ট্রিটে তার একটা বাড়ি ছিল, 89 বি কলিন্স স্ট্রিটে, যে এখনো আছে প্রপার্টিটা। আর ওই প্রপার্টিতে জুলেখা বেগম, হাফিজা বেগম, আমার দাদি হানিফা বেগম, ওনার পুরো ফ্যামিলি, মৌলানা সাহেব, ওনারা সব ওই প্রপার্টিতে থাকতেন। তারপর আমরা শুনেছি যে আপনার জুলেখা বেগম, যিনি সন্ধানিয়া জুলেখা বেগম মোহতারমা, তার অরিজিনাল ছিল পান্ডুয়াতে, আমাদের হুগলির পান্ডুয়াতে। সে ব্যাপারটা একটু বলুন। জি, মৌলানা সাহেবের যে শ্বশুর মশাই আর বেগম জুলেখার ওয়ালিদ সাহেব, যে মৌলভী আফতাবউদ্দিন সিদ্দিকী, উনি পান্ডুয়া মাগুরা মিয়াপাড়ার জমিদার ছিলেন। ওখানে ওনার পুরো ফ্যামিলি থাকতেন, মৌলভী আফতাবউদ্দিন। আর উনি আসতেন কলকাতায়, আর কলিন্স স্ট্রিটে ওনার আসা যাওয়া ছিল। এখনো ওই ওখানে মৌলভী আফতাবউদ্দিন সিদ্দিকীর অনেক প্রপার্টি আছে, আর ওখানে অনেক ল্যান্ড আছে। এখন ওখানে স্কুল টুল হচ্ছে, আমি আসা যাওয়া করি ওই জায়গাটায়। আর মৌলভী আফতাবউদ্দিনের যে ফ্যামিলি আছে, ওখানে কিছু লোক থাকে, তো আমাদের সাথে আসা যাওয়া আছে। তো আপনাকে জিজ্ঞেস করবো যে মৌলানা আবুল কালাম আজাদের
জন্ম হয়েছিল মক্কায়, পবিত্র মক্কায়। তার মা ছিলেন একজন আরব মহিলা এবং তার বাবা মৌলানা খায়রুদ্দিন, তিনি বিখ্যাত পণ্ডিত ছিলেন, সুফি মানুষ ছিলেন। তো তিনি চলে এসেছিলেন কলকাতায় মক্কা থেকে, যখন মৌলানা আবুল কালাম আজাদের, তখন তো মৌলানা হননি, আবুল কালাম আজাদের যখন বয়স মাত্র 8 বছর। অনেক ঐতিহাসিকরা বলেছেন যে 8 বছর বয়সে তার বাবা তাকে মক্কা থেকে কলকাতায় নিয়ে আসেন এবং তারা এখানে সেটেল করেন। এবং মৌলানা আবুল কালাম আজাদের বেড়ে ওঠা আমাদের এই বাংলায়, আমাদের কলকাতায়। কিন্তু একটা দুঃখের কথা যে কলকাতার মানুষরা, কলকাতার বুদ্ধিজীবীরা এবং আমাদের বাংলার বুদ্ধিজীবীরা মৌলানা আবুল কালাম আজাদকে ভুলে গেছে। তিনি যে বাংলার মানুষ, এই বাংলা থেকে তার উত্থান, সেটা কিন্তু অনেক সময় তেমনভাবে স্বীকার করা হয় না। আপনি তো একজন ইতিহাসবিদ এবং আপনি মৌলানা আবুল কালাম আজাদ সম্বন্ধে অনেক পড়াশোনা করেছেন এবং আপনার বান্ধবী হচ্ছেন যিনি আমাদের সঙ্গে এখানে আছেন, হুসনা আরা সালিম, মৌলানা আবুল কালাম আজাদের ওয়াইফের দিক থেকে যিনি আত্মীয়। তো এ সম্বন্ধে আপনি যদি কিছু বলেন। আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। এটা কিন্তু খুব দুঃখের কথা যে আজাদের চিন্তা ভাবনা ইত্যাদি, এত উদার যে চিন্তা ভাবনাটা ছিল, এই চিন্তা ভাবনাটা কিন্তু কলকাতা এবং বাংলার মাটিতেই জন্মেছিল। কারণ সেই সময় যখন আজাদ বেড়ে উঠছেন এবং আজাদের চিন্তা ভাবনা গড়ে উঠছে, এটা কিন্তু সবকিছু কলকাতার রাজনীতিক, সামাজিক এবং সেই সময়কার উপনিবেশিক সমাজে হচ্ছে। এবং এখানে যে কলকাতা সেই সময় বিংশ শতাব্দীতে যে পরিবর্তনগুলো আসছে, সেই পরিবর্তনের মধ্যে থেকে আজাদ কিন্তু বেড়ে উঠছেন। এবং আজাদের চিন্তার মধ্যেও এই গতিশীল একটা চিন্তা আমরা দেখতে পারি। আজাদ প্রথমে যখন উনি পড়াশোনা করছেন, ওনার নাম কিন্তু ছিল, বাবা রেখেছিলেন মহিউদ্দিন আহমদ, কিন্তু উনি পরে নিজের পদবিটা এবং নামটা বদলে আবুল কালাম আজাদ রাখলেন। ওনার কলমের নাম হচ্ছে, মানে পেন নেমটা যেটা আমরা বলি, আজাদ। তার মানে উনি আজাদি কি নিয়ে কিসের আজাদি উনি করছেন, এটা হচ্ছে একটা চিন্তার জগতের। আজাদকে আমরা একটা মানুষ বলে যদি মনে করি তাহলে একটু ভুল হয়ে যাচ্ছে। আজাদ কিন্তু আমাদের প্রি মডার্ন ট্রেডিশনাল যেগুলো আমরা বলতে পারি চিন্তা এবং মডার্ন চিন্তা, আধুনিক চিন্তা, দুটোকেই উনি দুটোর মাঝখানে দাঁড়িয়ে আছেন। এটাকে আমাদের বুঝতে হবে। বাংলার মানুষ যদি ওনাকে ভুলে যায় তাহলে বাংলার মানুষের বিশাল একটা ক্ষতি হচ্ছে। কারণ আমরা যখন মনে করছি যে আমরা এগিয়ে যাব, ডেভেলপমেন্টের কথা বলছি, তখন আজাদকে তো আমাদের নিয়ে আসতেই হবে। কারণ বাংলার মুসলমান মানুষকে একটা জিনিস তো বুঝতেই হবে, ইসলাম, প্রকৃতি এবং উন্নতি সবকিছু কিন্তু একটা চিন্তার জগৎ থেকে যায়। এবং আজাদ এইগুলো খুব সুন্দর করে কোরআনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলেন। যে স্বাধীনতা সংগ্রাম হোক বা উনি একটা অ্যান্টি কমিউনাল যে চিন্তা ভাবনাটা হচ্ছে, কম্পোজিট ন্যাশনালিজম, যেটা অ্যান্টি ব্রিটিশ, অ্যান্টি কমিউনাল চিন্তা যেটা ছিল, কমিউনাল চিন্তাটা সেই সময় মুসলিম লীগ একটু চিন্তা ভাবনা ওইভাবে করছে, কিন্তু আজাদ মুসলিম লীগের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। উনি সেই সময় যে সেপারেট ইলেক্টোরেটের কথা বলা হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু উনি লিখছেন আল হিলালে। এবং এই জায়গায় যে উনি জাতীয়তাবাদী চিন্তা ভাবনা বা জাতীয়তাবাদী ভাবটাকে একেবারে উনি মনে করছেন যে এটা একটা ধর্মর অংশ এবং কোরআনের আয়াত থেকে তুলে দিচ্ছেন। উনি বলছেন আল আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, স্টাবলিশ দ্য গুড, যেটা ভালো তাকে স্থাপন করো আর যেটা খারাপ তাকে রুখে দাও। তো আমি ওনাকে একটু যাই ওনার কাছে। তো আপনি তো মৌলানা আজাদের স্ত্রীর দিক থেকে আত্মীয়, তো এবং খুব বেশি দূরে না, কাছাকাছি। আপনার মা ছিলেন মৌলানা আজাদের যে ওয়াইফ, তার বড় বোন, দাদি, সরি আমি দাদি, মা বলতে আমি দাদি বলা উচিত, দাদি ছিলেন। তো আপনি জুলেখা বেগম সম্পর্কে
তার স্ত্রী। একজন পুরুষের পেছনে একটা কথা আছে যে নারীদের আত্মত্যাগ থাকে, তবে একজন পুরুষ বড় হতে পারে, সে সংসারে হোক, দেশে হোক, সব জায়গায়। তো তার স্ত্রীকে আপনি কিভাবে জানতেন বা তার সম্বন্ধে কি শুনেছেন এবং তার প্রকৃতি কেমন ছিল, এইসব যদি একটু আপনি বলেন, সেটা আমাদের দর্শকদের জন্য, শ্রোতা দর্শকদের জন্য খুব ভালো লাগবে তাদের। আমি যা শুনেছি আমার জুলেখা দাদির বিষয়ে, মানে আমার ফুপু, চাচা, আমার আব্বারা যেহেতু সব একসাথেই থাকতেন বালিগঞ্জ সার্কুলার রোডে। তো যা আমার ফুপু বলতেন, আমার আব্বা বলতেন দাদির বিষয়ে, কি মৌলানা সাহেব প্রায় তো থাকতেন না, উনি দেশের জন্য নানা রকম ট্রাভেল করতে হতো, ওনাকে জেলে যেতে হতো। তা উনি ওনার ওয়াইফ সব একসাথে দাদি থাকতেন। তো দাদি মানে মৌলানা সাহেব যখন আসতেন ওনার জন্য মানে খুব খুব যত্ন করতেন, মানে উনি ওনার পার্সোনাল কেয়ার করতেন, যেন ওনার নিজের হাত থেকে সেলাই করা অনেক আমরা হ্যাঙ্কারচিপস পেয়েছি। হ্যাঁ, উনি খুব ভালো এমব্রয়ডারি করতেন। তো অনেক হ্যাঙ্কারচিপসে আপনার রুমালে আপনি উনি মৌলানা আজাদের ইনিশিয়াল করে মানে করতেন। তারপর দাদি মানে মৌলানা সাহেবের যে পার্সোনাল টি পট থাকতো ওনার, ওই টি পটের উপরে অনেক এমব্রয়ডারি করে, মানে সব জায়গায় ওনার ইনিশিয়ালস নিয়ে উনি মানে সব জায়গায় করতেন। চা খুব ভালোবাসতেন, দাদি এবং দামি চা, দার্জিলিং চা, এগুলোর ভক্ত ছিলেন। মৌলানা সাহেব যে চা খেতেন, জাসমিন টি, ওই চা ওনাকে দেখাশোনা। কিন্তু উনি মৌলানা সাহেবের যে ওনার যা কন্ট্রিবিউশন জুলেখা দাদি মৌলানার উপরে অনেক ছিল, মানে যা একটা ওয়াইফের হওয়া উচিত, মানে উনি কোনোদিন উফ করেননি কি এত উনি ওনাকে ছেড়ে বাইরে ট্রাভেল করতেন দাদি। তারপর জেলে থাকতেন, কারাগারে থাকতেন, দাদা ট্রাভেল করতেন। এইসব 7 দিনের মধ্যে একদিন উনি জেলে থেকেছেন। জীবনে সপ্তাহে 7 দিন হয়, একদিন মানে। তারপর একটা গার্ডেন ছিল ওখানে আপনার বালিগঞ্জ সার্কুলার রোড, যেখানে ওনার উনি সকাল সকাল উঠতেন, উঠে ওই জুঁই ফুলের আপনার ফুল তুলে মালা তৈরি করতেন। মৌলানা সাহেবের জুঁই ফুলের মানে মালা খুব ভালো লাগতো, মানে একটা পার্সোনাল ডিটেইলিং উনি ওই ধরনের করতেন। মৌলানা সাহেব এক সিম্পল খাওয়া পছন্দ করতেন, উনি রুটি, তারপর আপনার মসুরের ডাল, ওই ধরনের জাতীয় খাবার রান্না করে মানে উনি চেষ্টা করতেন কি যত সময় উনি আছেন ওনার দেখাশোনা করতেন দাদি। আমি যেটা বলবো তার সম্বন্ধে যেটুকু পড়েছি এবং আপনার সঙ্গে আলোচনায় আমরা যেটুকু দেখলাম, যে মৌলানা আজাদের জীবনের পেছনে জুলেখা বেগমের, তার স্ত্রীর একটা বিরাট অবদান রয়েছে। মৌলানা আজাদ তো প্রাথমিক কোনো ইনস্টিটিউশনে পড়াশোনা করেননি, তিনি ঘরে তার আব্বার কাছে এবং ওস্তাদদের কাছে পড়াশোনা করেছেন। রবীন্দ্রনাথও তিনি কোনো ইনস্টিটিউশনে পড়াশোনা করেননি, গৃহশিক্ষকের কাছে রবীন্দ্রনাথও পড়াশোনা করেছেন। এদিক দিয়ে দুজনের একটা মিল রয়েছে। তো মৌলানা আজাদ তো আমাদের স্বাধীনতা আন্দোলনের একটা সিংহপুরুষ ছিলেন, এবং যদি তিনি তার স্ত্রী জুলেখা বেগমের সমর্থন না পেতেন, তাহলে হয়তো তিনি এমনভাবে দেশের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারতেন না। এছাড়া মৌলানা আবুল কালাম আজাদ, তিনি তো একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। তার সম্বন্ধে একজন বড় মৌলানা, তিনিও খুব লেখক, তিনি বলেছেন, তিনি যে সমস্ত বইপত্র লিখেছেন, উম্মুল কোরআন, আবার তাফসীর লিখেছেন, বা প্রফেট মুহাম্মদের জীবনী লিখেছেন, এগুলো আছে। এবং খুশির কথা যে এই বইগুলো কিছু বাংলায় তর্জমা হয়েছে, বাংলাদেশ থেকে হয়েছে, তর্জুমান কোরআনও আছে, উম্মুল কোরআন ছাড়াও আরো অনেক বই আছে তার। আমি যে লিস্ট দেখছিলাম, আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, আমি ইন্ডিয়ান গভর্নমেন্টের, তো সেগুলো আমি দেখছিলাম যে প্রচুর বই লিখেছেন। তো তাকে যে একটা লেখাপড়ার সুযোগ করে দেওয়া, এটা স্ত্রী যদি পাশে না থাকেন তাহলে কেউ করতে পারে না। তিনি সংসারের কোনো চাপ নিতেন না মৌলানা আবুল কালাম আজাদ, তার স্ত্রী বা তার অন্য আত্মীয়রাই তা বহন করতেন। তো এই ব্যাপারে আপনার কোনো স্মৃতি আছে যাদের কাছ থেকে আপনি শুনেছেন? দাদি তো বেশিরভাগ কলকাতায় থাকতেন, মৌলানা সাহেব তো ট্রাভেল করতেন, কিন্তু দাদি কোনোদিন উফ করেনি যে মৌলানা সাহেব ওনাকে ছেড়ে যাচ্ছেন। আর ওনার মানে ফ্যামিলি নিয়ে উনি খুব ব্যস্ত থাকতেন। কোনো শরীর খারাপ থাকতো
অনেকবার ওনার শরীর খারাপ থাকতো বলে আর সব দাদি, আমার যে হানিফা দাদি উনি দেখাশোনা করতেন, তারপর আমার জোরা দাদি উনি দেখাশোনা করতেন। মৌলানা সাহেবের যা কন্ট্রিবিউশনস আছে, অনেক নানা রকমের সব লিডার্সরা আসা যাওয়া করতো 19A বালিগঞ্জ সার্কুলার রোডে। ওখানে মানে আপনার মিটিংস অ্যারেঞ্জমেন্ট করা, দেখাশোনা করা, ঘরের যা কাজ আছে উনি সব মিলেমিশে সব কাজ করতো। তো এই যে আপনার যে ঘরের যে স্ত্রী, যদি আপনার ওনাদের যদি না কন্ট্রিবিউশন হয় তো একটা পার্সন সাকসেসফুল হয় না। ফর বিহাইন্ড এভরি ম্যান দেয়ার ইজ আ সাকসেসফুল ম্যান, দেয়ার ইজ আ লেডি বিহাইন্ড। তো আমি জুলেখা দাদি আমি তো দেখিনি, কিন্তু যা শুনেছি ব্যাস আমি এইসবই বলতে পারি মানে। জি, ওদের তো কবর রয়েছে আমাদের কলকাতায়, একমাত্র মৌলানা আবুল কালাম আজাদের কবরটি রয়েছে দিল্লির জামা মসজিদের ওখানে। কিন্তু মৌলানা আবুল কালাম আজাদের প্রথম জীবন এবং মধ্যবর্তী জীবন সেটা তো কেটেছে, আপনাকে জিজ্ঞেস করছি একটু, সেটা তো কেটেছে আমাদের এই কলকাতায়, আমাদের এই বাংলায়। এবং তিনি একটু কি বলবো, একটু সহিংস আন্দোলনের দিকেও ঝুঁকে পড়েছিলেন। বাংলার যাদেরকে পরে ব্রিটিশরা বলতো সন্ত্রাসবাদী, তো এটা ব্রিটিশদের কথা, আমাদের কথা না, আমরা তাদেরকে স্বাধীনতার সংগ্রামী বলে মনে করি। তো তাদের সঙ্গে তিনি জড়িয়ে পড়েছিলেন। তো এই সম্বন্ধে যদি আপনি কিছু বলেন। নিশ্চয়ই, আজাদের যে এই চিন্তা ভাবনা, আজাদ তো প্রথমে স্যার সৈয়দ আহমদের চিন্তা থেকে প্রভাবিত ছিলেন, মানে যেটা হচ্ছে সামাজিক রিফর্ম, সোশ্যাল রিফর্ম, যেটা ওনার প্রথম বই লিসানুসসিদ্দিক উনি তাই করছেন। কিন্তু পরবর্তীকালে উনি যখন ঘুরে আসছেন ওই সিরিয়া, টার্কি, ইরান, 1907-এ উনি ঘুরে আসছেন মিডল ইস্ট থেকে, তখন উনি দেখলেন ওই দিকে বিপ্লব হচ্ছে এবং ওই বিপ্লবটা একটা সুন্দর আকার নিয়েছে। এখানে বসে আজকেও আমরা ওটা বুঝতে পারি না যে কনস্টিটিউশনাল মুভমেন্টটা কি, রেভলিউশনারি মুভমেন্ট, ইজিপ্টে যে মুভমেন্টটা হচ্ছিল, অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট, ওখানে কিভাবে কামিল পাশা ছিলেন ওয়াতান পার্টির, উনি কিভাবে কপ্টিক খ্রিশ্চানদের নিয়ে কাজ করছেন। আজাদ ফিরে এসে কিন্তু উনি যে লিসানুসসিদ্দিক যে বার করেছিলেন ওটা কিন্তু কলেজ স্ট্রিট কে কাছাকাছি বলা যেতে পারে। আর ওই জায়গায় কিন্তু ছিল, আপনি বলতে পারেন, রেভলিউশনারিজ যারা আমাদের সুরেন্দ্রনাথ ব্যানার্জি, শ্যামসুন্দর চক্রবর্তী, প্রভাস দে ছিলেন, ভূপেন্দ্র, এরা সব রেভলিউশনারি, বেঙ্গল রেভলিউশনারি। এবং এই রেভলিউশনারিরা আজাদের সঙ্গে ওনাদের মানে আলোচনা বা ওনাদের প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা হচ্ছে ওরা শেয়ার করছেন নন কপারেশন মুভমেন্টের আগে থেকে। যখন অন্য জায়গায় বালকান বালকান যুদ্ধ হচ্ছে, তখন আজাদ আল হিলাল লিখছেন 1912 থেকে আল হিলাল লিখতে শুরু করছেন এবং আজাদ এই রেভলিউশনারি প্ল্যাটফর্মটা ইউজ করছেন। সেখানে কি হচ্ছে, কলেজ স্ট্রিট, বিডেন স্ট্রিট, এইগুলো আমরা কিন্তু পুলিশ ফাইল থেকে পাচ্ছি। পুলিশ ফাইলে দেখছি যে আজাদ এই রেভলিউশনারিরা সেই সময় কিন্তু 1912-13-তে ওরা আর গুলি বারুদ করছে না, ওরা কিন্তু ম্যাস মুভমেন্টের দিকে কাজ করছে। আর আজাদও ওখানে জুটে যাচ্ছে। ওদের কাজ হচ্ছিল সেই সময় রেভলিউশনারিজদের ইউথ, মানে আমাদের যুবকদের নিয়ে, স্টুডেন্টদের নিয়ে, তাদেরকে ওই নন কপারেশন মুভমেন্টে বয়কটে যোগ করে দেওয়া। মৌলানা আজাদ প্রায় 1500 মুসলমানের কাছ থেকে শপথ নিয়েছিলেন যে আমরা মানবতার জন্য এবং দেশের জন্য আমরা জীবন বিসর্জন দিতেও রাজি। এ ধরনের কিছু লোককে তিনি জড়ো করেছিলেন মুসলিম। পরে মৌলানা আজাদ এই যে যারা রেভলিউশনারি মুভমেন্ট করছিলেন আমাদের বাংলায়, তো তাদের মধ্যে যখন দেখলেন যে একটু হিন্দুত্ববাদী চিন্তাধারা, মা কালী বা অন্য বেশি প্রাধান্য পাচ্ছে, সেটা তাকে একটু হতাশ করেছিল। কেননা তিনি তো বিশ্বাস করতেন যে ভারতের প্রত্যেকেই, সে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, তারা সবাই নিজের ধর্ম পালন করবে এবং সবাই একসঙ্গে চলবে। কিন্তু ওখানে যখন দেখলেন, আমি বইতে পড়েছি যে একটু হিন্দুত্ববাদী চিন্তাধারার
ইয়েটা রয়েছে বেশি, আহ, উনি হতাশ হয়েছিলেন। হ্যাঁ, কিন্তু একটু চিন্তাটা আমার মনে হচ্ছে একটু গভীরে পড়লে একটু অন্যরকম বোঝা যায়। মডারেট যারা ছিলেন তারা নিশ্চয়ই সেকুলার এতে করছেন, মানে সেকুলার এতে অনেকেই আমাদের বড় যারা আছেন, বেনেডিক্ট অ্যান্ডারসন যেরকম বলছেন, বেনেডিক্ট অ্যান্ডারসন বলছেন ভারতীয় জাতীয় আন্দোলন যেটা হচ্ছে একেবারেই হচ্ছে রেপ্লিকা অফ দ্য ওয়েস্ট। কিন্তু রেপ্লিকা অফ দ্য ওয়েস্ট শুধু মডারেটরা করছে, কিন্তু রেভলিউশনারিরা কি করছিল, আমাদের ট্রেডিশনটাকে ধরে আনছে, ট্রেডিশনটাকে তুলে আনছে। আজাদও তো ওটাই চেয়েছিলেন যে আমি কোরআন থেকে, ধর্ম থেকে। এরা কিন্তু রেভলিউশনারিদের সঙ্গে আজাদ জুড়ে গেলেন যুগান্তর গ্রুপ থেকে। আর যুগান্তর গ্রুপে আমরা দেখছি অরবিন্দর চিন্তাটা যে অন্য জায়গায় হয়তো ধর্ম নিয়ে উনি বলছেন, কিন্তু একটা জায়গায় উনি কিন্তু আধ্যাত্মিক কথাগুলো বলছেন, এটা আমরা কিন্তু একেবারে অস্বীকার করতে পারি না। এবং অরবিন্দর লেখা যদি আপনি ভালো করে পড়েন তাহলে উনি একটা কথা বলেছিলেন, উনি বলেছিলেন 1909 উনি যখন সেপারেট ইলেক্টোরেটের কথা হচ্ছে, উনি বললেন এই জিনিসগুলো সলভ করা যাবে না, মডারেটরা এটা অন্যভাবে সলভ করছে, কিন্তু এটা মনের কথা মন থেকে সলভ করতে হবে। মুসলমানদের যেই জিনিসে দুঃখ হচ্ছে সেই জিনিসগুলো সমাধান করতে হবে, এটা অরবিন্দ বলছেন। অরবিন্দ কর্মযোগিনে লেখা আছে এইগুলো। এবং মুসলমানদের যে সমস্যাগুলো আছে, সমস্যাগুলো সেই সময় মুসলমানরা ধরছিল যে সেই সময় যে হিস্টোরিক্যাল ফিগারগুলো আছে তাদেরকে একটু অন্যভাবে দেখানো হচ্ছে। অরবিন্দ বলছেন এটা ঠিক করে লিখতে হবে, এই কথাগুলো বলছেন, কারণ আমরা দুজনই মিলে ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে হবে মুসলমান সমাজকে নিয়ে। কারণ রেভলিউশনারিদের কাজটা হচ্ছে ম্যাস মুভমেন্ট করা, আর আজাদও চাইছিলেন সাধারণ মানুষের মধ্যে আর কি আন্দোলনটা নিয়ে যেতে। তাহলে সাধারণ মানুষের মধ্যে নিয়ে গেলে আন্দোলনটা আধ্যাত্মিক জায়গা থেকে না তুললে তাহলে তো মিলেমিশে থাকা যাবে না। হ্যাঁ, সেই জায়গা। আচ্ছা ম্যাম, আপনি তো বলছিলেন আমাকে যে আল হিলাল, আল বারাক, যেটা সারা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও আমি শুনেছি, আপনি একটু আগে বলকান যুদ্ধের কথা বলছিলেন, সেদিকেও তার এই লেখাগুলো গেছিল অনুবাদ হয়ে, এবং তারাও ইন্সপায়ার্ড হয়েছিলেন মৌলানা আবুল কালাম আজাদের লেখা। সেন্ট্রাল এশিয়াতেও বলকানের যে দিকটায় যুদ্ধ হচ্ছিল টার্কির সঙ্গে ব্রিটিশদের বা রাশিয়ার, সেখানে। তো আপনি বলছিলেন যে এই আল বারাক এবং আল হিলাল এটা বেরোতো ওই বালিগঞ্জ 11 বালিগঞ্জ সার্কুলার রোড থেকে, আর মৌলানা আজাদ যে বাড়িতে থাকতেন তো 19 বালিগঞ্জ সার্কুলার রোডটা তো এখনো মৌলানা আবুল কালাম আজাদের বাসস্থান হিসেবে পরিচিত, কিন্তু সেটা খুব বাজে অবস্থায় আছে, এবং সেখানে মৌলানা আবুল কালাম আজাদকে ঘিরে যে কোনো মিউজিয়াম বা তার বইপত্রের কোনো প্রদর্শনী কোনো কিছুই সেখানে গড়ে ওঠেনি। এবং এটা গড়ে ওঠা উচিত, কারণ মৌলানা আবুল কালাম আজাদের ভারতীয় সংস্কৃতিতে, ভারতের রাজনীতিতে একটা বিরাট ভূমিকা রয়েছে। যদি তাকে আমরা অস্বীকার করি, ভারতের শিক্ষা ব্যবস্থা গঠনে তার যে ভূমিকা, সেই ইউনিক ভূমিকা এখনো আমরা তা অনুসরণ করে চলেছি, যে সরকারই আসুক না কেন। তো এই যে ওই যে বাড়িটা আছে যেখান থেকে আল হিলাল এবং আল বারাক বেরোতো, সেটা একটা হেরিটেজ, দ্যাট শুড বি ডিক্লেয়ার্ড এজ এ হেরিটেজ সেই জায়গাটা। তো সেটা এখন কি অবস্থায় আছে? जी एक्सक्यूज मी 2004 में ये मौलाना आजाद म्यूजियम कायम हुआ था, और वो सिर्फ एक ढांचा था। हालांकि वो रिहायशी मकान मौलाना साहब का ही था और हमारे ददयाली प्रॉपर्टी में आता है वो। तो गवर्नमेंट उसको अक्वायर करके पीडब्ल्यूडी ने वो म्यूजियम बनाया, मगर वो म्यूजियम सिर्फ म्यूजियम ढांचा ही था। और हमारे वालिद साहब अब्दुल सलीम उसी दरमियान ऑफिशियल सारे उनके पास आए, और हम लोग ने वीरेन शाह उस वक्त गवर्नर थे, वीरेन शाह, और प्रोफेसर महावीर सिंह उसके डायरेक्टर थे। वो आए, हमारे वालिद साहब ने, उन्होंने दरखास्त किया कि आप मौलाना की कुछ चीजें दें, बिकॉज सारी विरासतें वो हमें मिली। और इनफैक्ट वो इंडिया विंस फ्रीडम वगैरह की सारी जो रॉयल्टीज वगैरह वो सारी चीज हमें मिलती हैं। तो हमारे वालिद साहब ने भारत रत्न वो दिया म्यूजियम को, मौलाना की कुछ चीजें दी डिस्प्ले के लिए। इस तरीके से वो म्यूजियम कायम हुआ। अगर हमारी फैमिली अगर नहीं डोनेट करता तो शायद वो म्यूजियम खड़ा नहीं होता। 2009 और 10 के दरमियान में प्रोफेसर सपूरा राजिक और फिर
मैं वहां भी और भी सामान हम लोग ने दिया, मौलाना की चीजों पे हम लोग ने काम की, पिक्चर्स वगैरह दिया। অনেক দামি বইগুলো, কোরআন ছিল, হ্যাঁ, কোরআন শরীফ ও আমরা ন্যাশনাল আর্কাইভস দিয়েছিলাম। তারপর মাকাইস ওর রেসপন্সিবিলিটি নিয়েছিল। এখন পর্যন্ত বইটা এখন কোথায় আছে আমি জানি না, ইটস ডিসঅ্যাপিয়ার্ড। আমি যখন ওদের জিজ্ঞেস করি কি হোয়াট ইজ দ্য আউটকাম, ও বইয়ের ব্যাপারে কেউ বলতেই পারছে না। ন্যাশনাল আর্কাইভ কোথায়? ন্যাশনাল হ্যাঁ, ন্যাশনাল আর্কাইভ দিল্লি। মুশিরুল হাসান মুশিরুল হাসান সাহেব সেই সময় ডিজি ছিলেন। হ্যাঁ, না, উনি তখন ডিরেক্টর ছিলেন ন্যাশনাল আর্কাইভ। হ্যাঁ, সেই সময় এখনো খোঁজ করা যেতে না, পারে। এখন জানি না কি অবস্থা। আমি অনেকবার মাকাইসকে জিজ্ঞেসও করেছি। তারপর পরবর্তীকাল আমি অনেকবার আই হ্যাভ ভিজিটেড দ্য মিউজিয়াম। মিউজিয়াম ইজ ইন আ ভেরি ব্যাড শেপ, ভেরি ব্যাড কন্ডিশন। I think আমাকে অনেকবার লাগে কি did I make a mistake by giving the things of Maulana of such a great leader ওই মিউজিয়ামে? ওর যদি প্রপার রাখা না হয় then it's going to be destroyed, ওনার যে জিনিসপত্র আছে। তারপর মৌলানা আজাদ কর্নার আমি একটা ন্যাশনাল আপনার আলিগড় মুসলিম ইউনিভার্সিটিও করেছি। ইনফ্যাক্ট দে হ্যাভ মেড অ্যান আর্কাইভাল সেন্টার, আর খুব ভালোভাবে রেখেছে। জামিয়া হামদর্দেও আমি দিয়েছি, ওরাও অনেক ভালোভাবে রেখেছে। অনেকবার আমি গেছি মিউজিয়ামে কি ইনফ্যাক্ট কি কাজ হচ্ছে হোয়াট এভার। জি জি, অফকোর্স। আচ্ছা, যেখান থেকে আল বালাগ এবং আল হিলাল এটা বের হতো, জি। তো আপনি বললেন 9 নম্বর না? না, 11 নম্বর 11 বালিগঞ্জ। হ্যাঁ। ওটা কি অবস্থা? এখন ওই জায়গায় আই থিঙ্ক অ্যাকোয়ার করে নিয়েছে, কিছু আশ্রম আছে। আশ্রম? হ্যাঁ। না, আশ্রম থাকলে তো একবার করতে পারবে না। আশ্রম তো আশ্রম, গভর্নমেন্ট তো একবার করেছে, আশ্রমকে দিয়ে দিচ্ছে মৌলানা। দেখুন ওই প্রপার্টিটা কি হয়েছে, কিভাবে গেছে আমি জানি না। সেখানে একটা আশ্রম আছে। হ্যাঁ, এখন যে আমি দেখছি আই থিঙ্ক সাপুরা, আই থিঙ্ক দেয়ার ইজ অ্যান আশ্রম, রাইট? একটা মানে আশ্রম জায়গা। এটা আমরা বলতে পারি হয়তো আজাদ ওটা ভাড়া নিয়েছিলেন বলে হয়তো হতে পারে, হয়তো ভাড়া নিয়েছিলেন 11 ভাড়া তো অনেকে নম্বর। নিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু যেমন ওটা হেরিটেজ আমরা হিসাবে দেখেছি যে মা শারদা দেবী, তাদের যে বাড়ি ছিল, নিজস্ব বাড়ি ছিল কিনা আমরা জানি না, সেই সময় তো ভাড়া নিয়েও লোকেরা চালাতো। কিন্তু যেহেতু সেটা একটা হেরিটেজ প্রপার্টি, আমাদের পশ্চিমবাংলা সরকার তাকে যথাযথ মর্যাদা দিয়েছে। তো ঠিক তেমনি হেরিটেজ প্রপার্টি ঠিক ভাড়া ছিল বলে তো হয় না, তাকে হেরিটেজই ঘোষণা করতে হয়। 9B কলিন স্ট্রিট, ওটাও বোধহয় সব লোকরা অ্যাকোয়ার করে নিয়েছে ভিতরে জোর জবরদস্তি করে। ওই প্রপার্টিটা যদি আমরা অ্যাকোয়ার করে মৌলানার একটা কিছু করলে খুব ভালো হয় ইনফ্যাক্ট। তারপর যে মৌলানা আজাদ মিউজিয়াম, এটা ইনফ্যাক্ট লোকে জানা উচিত। অনেক লোক জানে না একটা মিউজিয়াম আছে, আর মানে খুব দুঃখ লাগে যখন মৌলানা it is very very আমরা চেষ্টা করেছি। কলম রিপোর্টার্স they visited that area, that is under lock and key, এবং বলেন আমরা চেষ্টা করছি, আমরা প্রপোজাল পাঠিয়েছি আর ভালোভাবে করার জন্য। আই থিঙ্ক ইট ইজ আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট। yeah, it is. সেন্ট্রাল আমরা চেষ্টা করেছিলাম যে যদি গভর্নমেন্ট কিছু করতে পারে। রাজারহাটে যে এরকম আছে না রবীন্দ্র তীর্থ, নজরুল, এরকম আজাদের জন্যও একটা তীর্থ কোনো একটা জায়গা ওনার নামে তো আমাদের বেঙ্গল গভর্নমেন্ট একটা ইউনিভার্সিটি করেছে, আপনি জানেন। সেটা নিশ্চয়ই খুবই ভালো। হ্যাঁ, আমরা নামে করেছে। হ্যাঁ, এটা আমরা খুবই খুশি যে অন্তত টেকনোলজি, আজাদ সবসময় টেকনোলজিকে দাম দিতেন, মর্যাদা দিতেন, এবং টেকনোলজি ইউনিভার্সিটির নাম আজাদের নামে হয়েছে, মৌলানা আজাদের নামে। আমরা খুব খুশি। কিন্তু জিনিসটা হচ্ছে যে আরেকটা কথা বলি ম্যাম, একটা আমাদের লেক টাউনের দিকে, সরি সল্টলেকের দিকে আছে, সল্টলেক বা নিউ টাউনের দিকে একটা স্টাডি সেন্টার মৌলানা আজাদ, ওটাও সেন্ট্রাল মিনিস্ট্রি, ওটা মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে আছে। ওটা নুরুল হাসান সাহেব, হ্যাঁ, নুরুল হাসান স্যার আর প্রফেসর বরুণ দে, তখন ওনাদের চেষ্টায় তো হয়েছে। এখন মাঝখানে রজত রায় ছিলেন সম্ভবত। তো ওটার একটু জানা দরকার যে ওরা কি করছে, মৌলানা আবুল কালাম আজাদের যে চিন্তাধারা বা তার যে কন্ট্রিবিউশন, তার উপর কোনো কিছু করেছে কিনা আমরা জানি না। আমি ওখানে ফেলো ছিলাম, মৌলানা আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজে আমি ফেলো ছিলাম ওখানে 2.5 বছরের মতন আমি ফেলো ছিলাম। ওখানে ওরা বিভিন্ন, যেহেতু আজাদ সবসময় মনে করতেন যে ভারত এবং ভারতের আশেপাশে যারা দেশগুলো আছে তাদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠা উচিত। ICCR উনি তাই জন্য করেছিলেন, এবং মাকায়েসের ওই রকমই
আশেপাশে যারা দেশগুলো আছে ভারতে, ওই জায়গাগুলোর ওপরে গবেষণা আগে হতো, এবং একটা সিট ছিল যেটা শুধু মৌলানা আজাদের জীবনী, মানে জীবন নিয়ে যারা গবেষণা করবে সেটাকে দেয়া হয়েছিল, যেটা আমি যে এতে ছিলাম, যে ফেলো এতে ছিলাম। আর বাকিগুলো হচ্ছে রাশিয়ার ওপরে, টার্কির ওপরে, সেন্ট্রাল এশিয়ার ওপরে, জাপানের ওপরে, সব কিছুই ওখানে রিসার্চ হয়েছে, এবং ইন্টারন্যাশনাল সেমিনার গুলো এখন সেটা কি বড় অবস্থা মাপের আছে? হয়েছে। কি ধরনের গবেষণা আজকে focus হয়েছে? আমি খুব একটা আজাদ নিয়ে বা ওই যে চিন্তা, আমি আগেই বলেছি আজাদ একটা নাম নয়, আজাদ হচ্ছেন একটা চিন্তা, যে ভারতের উদার চিন্তা যেটা হচ্ছে, বা ইসলামিক উদারতার উনি হচ্ছেন সেই জায়গার মানুষ। তো ইসলামিক লিবারাল ইসলামকে উনি রিপ্রেজেন্ট করছেন। উনি সুফিজমের একটা দিক, যেখানে উদারতা একদিকে আছে, ডেভেলপমেন্ট একদিকে আছে, শিক্ষা একদিকে আছে, মানবতা একদিকে আছে, সবকে উনি ধরে রেখেছেন। এবং এইরকম মানুষকে আমরা কি সত্যি ভুলে যাব? উনি চিরদিনই বাংলার মানুষ, একদম। উনি আকরাম, মৌলভী আকরাম খান যিনি ছিলেন, উনি উলেমায়ে বাঙ্গালা করেছিলেন, এবং ওই উলেমায়ে বাঙ্গালা থেকে উনি জুড়ে যাচ্ছেন আজাদ। উনি অন্যদিকে শ্রমিক আন্দোলন থেকে জুড়ে যাচ্ছেন, উনি ইস্ট বেঙ্গলে চাষিদের কাছেও যাচ্ছেন। তাহলে আজাদের এই দিকটা কিন্তু কেউ পড়ে না, এবং এই দিকটা কেউ দেখতে চেষ্টা করে না, যে ওই যে মুভমেন্টটা ছিল 1909-এর আগে, যেটা আমরা সবসময় যখনই আমরা পড়ি, যেই বইয়েই পড়ি না কেন, ওখানে শুধু মুসলমান মানেই কেন মুসলিম লীগ, মুসলমান মানেই কেন ন্যাশনালিস্ট মুসলিম নয়, যারা সবকে নিয়ে এসেছেন। এই আপনি একটু আগেই বললেন রেভলিউশনারিজরা তো একটা মাস মুভমেন্ট করতে চিন্তা করছিলেন, আজাদ ওখানেও ঝাঁপিয়ে পড়েছেন। যেরকম উলেমায়ে বাঙ্গালাকে নিচ্ছেন, সেই রকম উনি রেভলিউশনারিজদের সঙ্গেও জুটে যাচ্ছেন, এবং চাষিদের সঙ্গে, শ্রমিকদের সঙ্গে, ডকের লেবারদের সঙ্গে। ক্রিস্টোফার লেন আছে, যেটা আলিমুদ্দিন স্ট্রিট বা খিদিরপুর বা এইদিকে কলকাতার বিভিন্ন জায়গায়, মির্জাপুরে উনি বক্তৃতা দিতে ধরা পড়েছেন। তো চারদিকে, হ্যাঁ, তখন মির্জা কি যেন পার্ক বলা হতো। তো উনি চারদিকে, কলকাতায় যদি আমি পুলিশ ফাইল দেখি, তাহলে পুলিশ ফাইলে আমরা দেখতে পারি যে চারদিকে আজাদ ঘুরে ঘুরে ওয়াজ দিচ্ছেন। আমরা এটাকে পুলিশ ফাইলে ওয়াজ লেখা আছে, কিন্তু উনি ওয়াজ দিচ্ছেন না, উনি বয়কটের আহ্বান জানাচ্ছেন, যে এটা করবে না, ওটা করবেন। তাহলে কি করবে না? বলছেন ব্রিটিশ কোর্টে যেও না, নিজেদের সমস্যাগুলো সমাধান করো। আজকে লোক আদালত যে কথাগুলো বলছেন, উনি ওটাই বলছেন। উনি বলছেন যে ব্রিটিশের জিনিসগুলো কেনো না, মিলের জিনিস কেনো না, ঈদের জামা হোক না হোক, কিন্তু তাঁতের জামা কিনতে হবে। এই জিনিসগুলো উনি কিন্তু খেলাফত নন কর্পোরেশন মুভমেন্টের সঙ্গে সময় বলছেন। আমরা মনে করি উনি খেলাফতের কথা বলছেন। উনি একজন গুণী মানুষ, উনি জানেন খেলাফত টার্কির সঙ্গে খলিফার কোনো বিষয় নেই। উনি এটাই জানেন যে এই খেলাফতের ইস্যুটা যদি বাঙালি মুসলমানদের যদি রাজনীতিক দিকে যদি টেনে নিয়ে আসা যায়, উন্নাসী হয়েছিল বাঙালি মুসলমানরা, রাজনীতির দিক থেকে উন্নাসী ছিল, কারণ ওদের মনে হতো রাজনীতি তো আমাদের ব্যাপার নয়। কিন্তু রাজনীতি আমাদের ব্যাপার নয়, এসে লিড করেন আমাদের সুরেন্দ্রনাথ ব্যানার্জি, তারপর আরো যে সমস্ত নেতারা ছিলেন তারা লিড করেন। লিয়াকত হুসাইন সুরেন্দ্রনাথ ব্যানার্জির খুব কাছের লোক, উনিও আজাদের সঙ্গে জুটে যাচ্ছেন। আকরাম খান উনি চলে আসছেন ওখানে, আব্দুর রাসূল, মানে স্কলার মৌলানা আবুল কালাম আজাদ সম্পূর্ণ ভিন্ন একজন। একজন আলেম বলেছিলেন মৌলানা আজাদ যদি শুধু ইসলাম নিয়েই গবেষণা করতেন, বইপত্র লিখতেন, তাহলে সে একটা বিরাট কাজ হতো। তো উনি দুঃখ প্রকাশ করতেন এভাবে যে মৌলানা আবুল কালাম আজাদ তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি আজান দিয়েছেন, ভোরের আজান দিয়েছেন, তারপর নিজে শুয়ে পড়েছেন। অর্থাৎ পুরোপুরি নিজেকে ইসলামিক লেখালেখিতে তিনি নিয়োজিত করেননি, করলে দেশ এবং পৃথিবী দুনিয়া একটা খুব বড় জিনিস পেত, কিন্তু উনি যা করে গেছেন সেটাও কম না। কিন্তু এখানে একটু বলতে চাই আমি যে আজাদ যদিও ইসলাম নিয়ে লেখেননি, কিন্তু ইসলামের জন্য লিখেছেন। জীবনী বললেন, উনি যা লিখেছেন তা
তুলনায় অনেক কিছু লিখতে পারতেন, কিন্তু উনি জাতীয়তাবাদী আন্দোলনে যে ইসলামের যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা কিন্তু উনি এত বড় কাজ করেছেন যে ইসলাম এবং ন্যাশনালিজম দুটোকে কি সুন্দর জুড়ে দিয়েছেন। এবং পরবর্তীকালে উনি যখন আমাদের শিক্ষামন্ত্রী হচ্ছেন তখন উনি বিকাশটাকেও উনি ওই মারুফ আর মুনকার হিসাবে দেখছেন। জি, এবং উনি তো অনেক কিছু করেছেন, ইউজিসি করেছেন, আমাদের খড়গপুরে যেটা আছে আইআইটি, হ্যাঁ সেটা করেছেন গবেষণার জন্য, ন্যাশনাল কমিশনের মাধ্যমে করেছেন, আইসিসিআর করেছেন। তো এইসব যে যুগান্তকারী চিন্তাধারা, যে আজকে আমরা যাকে বই নিয়ে চলেছি, যাকে নিয়ে আমরা গর্ব করি, সবই তো আবুল কালাম আজাদের মাথা থেকে বেরিয়েছিল। এবং তিনি শুধু বলেই থাকেননি, ইমপ্লিমেন্ট করেছেন প্রত্যেকটা ক্ষেত্রে। তো আমাদের যে বিজ্ঞান চেতনা, আমাদের যে বিজ্ঞান শিক্ষা এবং সামগ্রিক শিক্ষা, তাকে তিনি একটা রূপ দেওয়ার চেষ্টা করেছেন স্বাধীন ভারতে। কিন্তু তার একটা বড় জিনিস হচ্ছে তিনি সারা ভারতকে অখণ্ড রাখতে চেয়েছিলেন, যেটা আমরা ইন্ডিয়া উইন্স ফ্রিডমে আমরা পাই। ভারত যখন ভাগ হচ্ছিল, বাংলায় তার অনুবাদও আছে, তিনি বলেছিলেন যে ভারত একটা ফেডারেল গভর্নমেন্ট থাকুক এবং সেখানে যারা যেরকম আছে প্রদেশগুলো সেরকম থাকবে, তাদের সব স্বায়ত্তশাসন থাকবে। শুধু আমাদের যে সংযোগ ব্যবস্থা, রেলওয়ে, ফ্লাইট, এগুলো ফেডারেল গভর্নমেন্টের আন্ডারে থাকবে, মুদ্রা ব্যবস্থা থাকবে, ফরেন পলিসি থাকবে, এগুলো ফেডারেল গভর্নমেন্টে থাকবে। কিন্তু পুরো স্বায়ত্তশাসনটা থাকবে কার? মানে নিজস্ব প্রদেশগুলি। এটাতে সারা ভারত এক থাকতে পারতো। আজকে অনেকে বলেন, মুলায়ম সিং যাদব বলতেন, মারা গেছেন তিনি, যে ফেডারেল আবার ভারতকে ফেডারেল করতে হবে, পাকিস্তানকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে করলে ভালো হয়। তো যাই হোক, তিনি সে সময় ভেবেছিলেন এবং এগিয়েও গেছিলেন। কিন্তু পণ্ডিত জওহরলাল নেহরু যখন চুক্তি হয়ে গেল, জিন্না মেনে নিলেন, গান্ধী মেনে নিলেন, তখন পণ্ডিত জওহরলাল নেহরু যখন এর সঙ্গে আলোচনা হয় ব্রিটিশদের সঙ্গে, তিনি বললেন আমরা আলোচনায় যাচ্ছি ফ্রেশ মাইন্ড নিয়ে। তখন জিন্না বললেন যে ভাই, তুমি যদি ফ্রেশ মাইন্ড নিয়ে আলোচনায় যাবে, তাহলে তো আমরা যে ঠিক করলাম যেটা ফেডারেল গভর্নমেন্ট হয়ে ভারত অবিভক্ত থাকবে, তো সেটা তো মনে হচ্ছে না। তারপরে উনি একদম এড়ে গেলেন, না এরা কথা শুনবে না, এটা জিন্না, এটা আমাদের জওহরলাল নেহরুর একটা বড় ভুল ছিল। আমরা যারা ফেডারেল গভর্নমেন্ট চাই, আমরা যারা ভারতকে অবিভক্ত রাখতে চাই, সেটা হয়নি। কিন্তু তার যে চেষ্টা ছিল, সেই মধ্যে তিনি দীর্ঘদিন ধরে তিনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, 1 বছর 2 বছর না, বেশ কয়েক বছর, সেই ক্রান্তিকালে তিনি ছিলেন 40 থেকে 46 পর্যন্ত। তো অনেক অনেক বড় পিরিয়ডটা, এবং স্বাধীনতা তখন আসছে এই ধরনের। তো আমি একটা জিনিস করবো, যে আমাদের তো কিছু করতে হবে, আমরা বাংলায় ফিরে আসি। তো মৌলানা আবুল কালাম আজাদের যে সমস্ত বইপত্র রয়েছে, উর্দুতে বেশি আছে, ইংরেজিতে অনুবাদ হয়েছে, বাংলায়ও বেশ কিছু অনুবাদ হয়েছে। আমাদের এখানে হয়েছে হয়তো কম, কিন্তু বাংলাদেশে প্রচুর অনুবাদ হয়েছে। সেই উম্মুল কোরআন আমি বাংলাদেশ থেকেই সংগ্রহ করেছিলাম, তরজুমানুল কোরআনটা আমি সংগ্রহ করতে পারিনি, বাংলায় সেটাও হয়েছে খানিকটা। তো যাই, আমি যেটা বলবো যে আমাদের উর্দু একাডেমিকে সরকার একটা বড় বাজেটও দিয়েছে, তারা কেন একটা মৌলানা আজাদের বইগুলির একটা প্রদর্শনী করছে না? এখানে লোকেরা দেখে যাক যে মৌলানা আবুল কালাম আজাদ এই বইগুলো লিখেছিলেন। এটা উর্দু একাডেমির একটা বড় কন্ট্রিবিউশন হবে টুয়ার্ডস বেঙ্গল, টুয়ার্ডস ইন্ডিয়া, আমি মনে করি। অ্যান্ড দে হ্যাভ দ্য সাফিসিয়েন্ট ফান্ড অলসো, আই থিঙ্ক সো। তো এটা করা উচিত। আমরা যদি না করি তো কে করবে? হু উইল ডু ইট? তো এটা তো আমাদের করতে হবে। আমাদের আলিয়া ইউনিভার্সিটি তো আমার মনে হয় ওকে নিয়ে আরও বেশি গবেষণা হওয়া উচিত, এটা আমাদের কন্ট্রিবিউশন হবে। আমি এখন আপনার কাছে আবার আসবো, যে আমরা জানতাম মৌলানা আবুল কালাম আজাদ তিনি নিঃসন্তান ছিলেন, কিন্তু এখন জানা যাচ্ছে মৌলানা আবুল কালাম আজাদের কথায় এবং জুলেখা বেগমের কথায়, মোহতারমা জুলেখা বেগম, যে তাদের একটি সন্তান ছিল। এ সম্বন্ধে যদি আপনি একটু আলোকপাত করেন। मौलाना साहब जो छेले छेले मौलाना साहब के जो बेटे थे वो नूरुद्दीन अहमद थे। नूरुद्दीन अहमद, और नूरुद्दीन चचा का पैदाइश 1917 में हुआ था। हालांकि लोग सब जो हैं वो सब जानते हैं कि वो मौलाना साहब के बड़े भाई गुलाम यासीन और हफीजा बेगम की औलाद में से थे। बट हालांकि बाद में ये पता चला, और नूरुद्दीन चचा ने भी जिक्र किया, और उन्होंने हुमायूं कबीर को भी बताया, और फैमिली वालों को भी मालूम था, इल्म था कि वो मौलाना साहब के साहबजादे थे।
तो जब हमारी आपने दादी कहा कि जुलेखा बेगम इंतकाल का वक्त हाँ जब उनका तबीयत खराब थी जी तो उस टाइम में उन्होंने ही बताया था जी कि भाई दादी ने नूरुद्दीन चचा को खास बुलाकर उन्होंने सारी तफसील से बताएं कि वो मौलाना के ही औलाद में हैं और किस वजह से मौलाना ने जिक्र नहीं किया था कि वो मौलाना साहब के थे, क्योंकि उस दरमियान जब मौलाना साहब ट्रैवल कर रहे थे और उनकी जब जंग आज़ादी के लिए वो अपने आप को कुर्बान करे और ट्रैवल कर रहे थे और वो ब्रिटिश सरकार से जो गवर्नमेंट थे उनसे किस तरीके से अपनी फैमिली को बचाना हाँ सेव करना चाह रहे थे, तो इस वजह से मौलाना ने अपने बच्चे के बारे में जिक्र नहीं किया। मगर जब दादी के इंतकाल के बाद मौलाना जब डिक्लेयर करना चाह रहे थे कि नूरुद्दीन साहब उनके साहबजादे थे, इट वाज टू लेट। तो हालात ऐसे थे कि वो डिक्लेयर ही नहीं कर पाए, हालांकि एवरीबडी न्यू घर के लोगों को शायद आपने मुझे कहा कि उनका खत में जी हाँ नूरुद्दीन चचा का जो लेटर है और वो सारी चीजें हमारे पास है और मौलाना साहब के पर्सनल खतूत और सारी लेटर्स जो उन्होंने अपनी वाइफ को लिखा, अपने सिस्टर इन लॉ को लिखा, नूरुद्दीन चचा को लिखा, वो सारी चीजें हैं। तो नूरुद्दीन चचा जो आपने बोल रहे हैं जी तो वो तो सेंट जेवियर्स कॉलेज का ये थे स्टूडेंट। जी 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 वहाँ पे उन्होंने लाइब्रेरी साइंस पे अपना तालीम हासिल किया था और उसके बाद में जब मौलाना मिनिस्टर बन गए थे तो नूरुद्दीन चचा का एक ब्रीफ पीरियड था जब वो आज़ाद भवन में थे और ICCR में वो अब जॉब कर रहे थे और उनका कंट्रीब्यूशन एक ब्रीफ पीरियड था जब मौलाना साहब नहीं थे उन दरमियान वो ट्रैवल कर रहे थे और जब उनको पता चला कि नूरुद्दीन चचा जॉब कर रहे हैं तो वो काफ़ी नाराज हुए, बिकॉज वो नहीं चाह रहे थे कि उनका नाम लेकर उनका रुतबा लेकर कोई फर्द मिनिस्ट्री में काम करे वगैरह। तो तफसील से उन्होंने कह दिया था चचा को कि आप तनख्वाह लेंगे, तो चचा बहुत ही नॉमिनल अमाउंट ऑफ सैलरी प्रोक्योर करते थे गवर्नमेंट से। तो और फिर जब मौलाना की इंतकाल हुई चचा ने काफ़ी चीज़ें उनकी किताब और सारी चीज़ें आज़ाद भवन को दिया। मौलाना भी अपनी ज़िंदगी में भी काफ़ी किताबें लाइब्रेरी में अपनी सारी चीज़ें दी। आज़ाद भवन जहाँ पर आप बोल रहे हैं ICCR है আজাদের না না দিল্লিতে অনেক পার্সোনাল আজাদ জি চিন্তা ভাবনা ওখানে বইগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে মুসলিম ওয়ার্ল্ডে কি চিন্তা ভাবনা হচ্ছিল, আজাদ ওইগুলো পড়ছিলেন এবং ওই বইগুলো আছে। জালালউদ্দিন আফগানি মিশর के जो लोग थे, अब्दू मैं गई भी थी आजाद भवन, इट्स इन अ वेरी बैड स्टेट। रशीद रिदा सारे एक रूम में लोगों ने लॉक कर दिया है, वो पूरा धूल और मिट्टी से भरा हुआ है। मैंने ये दिल्ली में है, दिल्ली ICCR आजाद भवन। मौलाना की जो एक स्टैचू था जो मेन जगह को ऑक्यूपाई करता वो उन्होंने एक साइड लाइन कर दिया है। तो मौलाना की जो वजूद है इस तरीके से लोग हम अपने लोगों तक भी बोलना चाह रहे हैं कि ये मतलब ये इस तरीके से नहीं करना चाहिए। और आपके जरिए इनफैक्ट मैं बोलना भी चाहूंगी कि मौजूदा हालात जो है सरकार है वो मौलाना के लिए एक अगर स्पेस को क्रिएट करके मौलाना रिसर्च सेंटर जो है लोग उस पर काम करना चाह रहे हैं, उनकी सारी चीज़ों पे उनको कुछ है जो मौलाना को बहुत दिल से चाहते हैं वो किस तरीके से कायम करना चाह रहे थे। एक बहुत बड़ा ये स्टेट गवर्नमेंट का कंट्रीब्यूशन रहेगा क्योंकि मौलाना तो रह चुके हैं। स्टेट गवर्नमेंट मैम ये कर सकता है कि उर्दू एकेडमी को बोल सकता है कि आप लोग उनका जितना पब्लिकेशंस है तो उसको कहीं उसका नुमाइश किया जाए और उसका लिए कोई म्यूजियम किया जाए। আমার মনে হচ্ছে বই ডিসপ্লে করলে কিছুই হবে না, ওটা নিয়ে আলোচনা করা, হ্যাঁ আলোচনা করার একটা দরকার আছে, সিম্পোজিয়াম এদের আলোচনা করা এবং তাতে আমাদের যারা এরা বুদ্ধিজীবীরা আছেন বাংলার তাদেরকে ইনভলভ করা, একটা রিসার্চ সেন্টার করা যায়। আর আমার কাছে মৌলানার জিনিসও আছে, আমরা একটা স্টেট গভর্নমেন্টের মৌলানা এবং তার স্ত্রীর ছবি আপনার কাছে আছে, সেটা কি একটু দেখাতে পারবেন আপনি? একটু এদিক থেকে হ্যাঁ মৌলানার স্ত্রীর ছবি আছে, নুরুদ্দিন সাহেবেরও ছবি আছে। তো আমরা এখন দেখবো যে আমার একটা অনুরোধ ছিল, আলিয়াতে উর্দু ডিপার্টমেন্টে ইকবাল চেয়ার হয়েছে, আমরা কি মৌলানা আজাদ চেয়ার করতে পারি না? হানিফা বেগম, সুলেখা বেগম এন্ড মৌলানা আজাদ। এটা একটা মৌলানা আজাদের রেয়ার পিকচার, আমি জানি না আমাদের টিভিতে তা কতটা প্রদর্শিত হতে পারবে। তো এটা হচ্ছে খুব একটা রেয়ার পিকচার যাতে মৌলানা আজাদ রয়েছেন, তার স্ত্রী রয়েছেন
এবং রয়েছে হানিফা বেগম, ওনার শালী, ওনার শালী রয়েছে। Sister-in-law, ছোট অনেক ছবি আমাদের ম্যাডামের কাছে রয়েছে, তার আত্মীয়ের কাছে রয়েছে। সাহেবেরও ফটোগ্রাফ আছে, এবং ওর ছেলে হ্যাঁ, তিনি সেন্ট জেভিয়ার্স থেকে পাশ করেছিলেন, তারও ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তিনি মৌলানা আজাদেরই পুত্র ছিলেন, কিন্তু ব্রিটিশদের অত্যাচারের কারণে আজাদ তাকে এক্সপোজ করতে চাননি, যে তার জীবনকে ছাড়খাড় করে দেবে ব্রিটিশ সরকার, এই জন্য। মৌলানা আজাদ এন্ড নুরুদ্দিন আহমেদ, এটা মৌলানা আজাদের ছবি একদিকে আছে এবং আরেক দিকে আছে নুরুদ্দিন আহমেদ তার ছেলের ছবি। এটা একটা অজানা তথ্য আমরা জানলাম যে মৌলানা আজাদের একজন সন্তান ছিল এবং মৌলানা আজাদ তাকে গোপন করে রেখেছিলেন এই জন্য যে ব্রিটিশ সরকার যেন তাকে তার জীবনকে নষ্ট করে দিতে না পারে। তো এটা একটা অজানা তথ্য আমরা পেলাম। আপনার কাছে আরো অনেক তথ্য আছে, আমরা পরবর্তীতে করব। এখন যেটা আমি বলবো যে মৌলানা আজাদের পিতা খায়রুদ্দিন সাহেব, মৌলানা খায়রুদ্দিন, তিনি মক্কা ছিলেন, তারপরে এখানে চলে আসেন কলকাতায়। তো তার কবর রয়েছে মানিকতলায়, তার স্ত্রীর কবর অর্থাৎ মৌলানা আজাদের স্ত্রীর কবর রয়েছে মানিকতলায়। তো এগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করা উচিত। তো সেটা আমাদের সরকার যে করতে পারে, আমাদের হেরিটেজ কমিশন করতে পারে, সেগুলো হওয়া উচিত। এবং মৌলানা খায়রুদ্দিনের যে অবদান রয়েছে, তিনি একজন সুফি সাধক ছিলেন এবং খুব কড়া আলেম ছিলেন। আমি শুনেছি যে তিনি সবসময় আল্লাহর ধ্যানে নিমগ্ন থাকতেন। প্রচুর তার শিষ্য ছিল বাংলার বাইরেও, এবং বোম্বেতেও আপনি বলছেন ছিল। ওনার মসজিদ আছে ওনার নামে, মৌলানা খায়রুদ্দিনের, তার নামে মসজিদও রয়েছে। তো এই যে প্রপার্টিগুলো আছে, এই যে হেরিটেজগুলো আছে, আমরা এগুলোকে ভুলে যাচ্ছি। আমরা তো মৌলানা আবুল কালাম আজাদকে পশ্চিমবাংলায় তেমন কোনো অনুষ্ঠান হয় না, শুধু মাদ্রাসায় একটা অনুষ্ঠান হয়, মৌলানা আবুল কালাম আজাদের নামে একটা পুরস্কার রয়েছে। তো আমাদেরকে মৌলানা আবুল কালাম আজাদকে নতুন ভারত গড়ার জন্য আমাদেরকে তাকে জানতে হবে, তার ধারণাকে প্রস্ফুটিত করতে হবে। এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ে তার নামে একটা চেয়ার করা যেতে পারে। শুধু আলিয়া কেন, কলকাতা ইউনিভার্সিটি হতে পারে। আমরা শুধু আলিয়ার দিকে ঠেলে দেবো কেন? মৌলানা আজাদ তো শুধুমাত্র মুসলিমদের জন্য কাজ করেন, এবং নতুন শিক্ষা ব্যবস্থায় ওনার অবদান আছে। এবং আমরা জানি যে যখন পাকিস্তান হলো সেই সময় 47-এ, তখন বলা হলো এখানে মুসলমানদের কোনো ঠাঁই নেই। এবং মৌলানা আবুল কালাম আজাদ যে ভাষণটা দিয়েছিলেন জামা মসজিদের সিঁড়ি থেকে বা মিম্বর থেকে, তো তাতে তিনি বলেছিলেন যে তোমাদের আসল জায়গা তোমাদের জন্মস্থান। মুসলমানদেরকে তিনি বলেছেন, তোমরা এই জন্মস্থান ছেড়ে তোমরা কিন্তু পাকিস্তানে যেও না। মৌলানা আবুল কালাম আজাদের সেই কথায়, সে দাঙ্গার সময়ও মুসলিমরা উদ্দীপ্ত হয়ে শপথ নিয়েছিল, এটা আমাদের জন্মভূমি এবং আমরা এখানেই থেকে যাব। এটা তো আমরা জানি। তো এরকম তার অনেক অবদান আছে বিভিন্ন ক্ষেত্রে। যেমন আলিয়া বিশ্ববিদ্যালয় এখন হয়েছে। তো এই যে আলিয়া যে মাদ্রাসা ছিল, তখন লোকেরা বললো যে এটা কিন্তু এখানে রাখা যাবে না, এখন পাকিস্তান হয়ে গেছে, এই আলিয়া মাদ্রাসা চলে যাক পাকিস্তানে। এবং সত্যি কথা কি, আলিয়া মাদ্রাসার প্রচুর বইপত্র লাইব্রেরি থেকে, এমনকি চেয়ার টেবিলও চলে গেছিল ঢাকায়, এটা আপনি জানেন। এবং তারপর মৌলানা আবুল কালাম আজাদ বলেছেন, না কেন, কে বলেছে এটাকে সেকুলার কান্ট্রি, এখানে ধর্মশিক্ষারও প্রয়োজন আছে। আলিয়া যে মাদ্রাসা ছিল, মাদ্রাসা বলা হতো, বিশ্ববিদ্যালয় বলা হতো না, সেটা এখানেই থাকবে। এবং এখান থেকে বড় বড় আলেমরা জন্ম নিয়েছেন, অনেকে অনেক শিক্ষা হাসিল করেছেন, এটা এখানেই থাকবে। তার চেষ্টায় আলিয়া মাদ্রাসা আমাদের কলকাতাতেই রয়ে যায়। তো এটা আলিয়া বিশ্ববিদ্যালয়ের যারা পরিচালক আছেন, আপনাকে বলছি ম্যাম, আমাদের ভুলে যাওয়া উচিত না যে আজকে যে আলিয়া বিশ্ববিদ্যালয় রয়েছে, সেটার যে গোড়াপত্তন, সেটা হয়তো বিনষ্টই হয়ে যেত। 1780 সালে বোধহয় হয়েছিল আলিয়া, তো সে চলেই যেত পাকিস্তানে, তার চিহ্ন থাকতো না এখানে। কিন্তু মৌলানা আবুল কালাম আজাদের জন্য সেটা বেঁচে রয়েছে। এবং পরবর্তীতে আমাদের দিদির চেষ্টায় সেটা আজকে বিরাট পরিকাঠামো সহ একটা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে, যেখানে হিন্দু মুসলিম সব ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। তাদের যে ফ্যাকাল্টি আছে, তা তো হিন্দু মুসলিম সবাই আছে। তো আমরা আর কথা বাড়াবো না, ইতিমধ্যে অনেকখানি সময় চলে গেছে। আমরা আপনার কাছ থেকে অনেক কিছু পাওয়ার আশা রাখি, এবং আমরা চাই একটা ভালো মিউজিয়াম হোক। মৌলানা আজাদের যে বাড়িটা, সেটা প্রকৃতপক্ষে সংরক্ষণ করা হোক। যদি সেন্ট্রাল গভর্নমেন্ট না করতে পারে, তাহলে আমাদের রাজ্য সরকারও করতে পারে। কেমন, আমরা এই দাবিও জানাবো, হয় সেন্ট্রাল গভর্নমেন্ট করুক, না রাজ্য সরকার করুক। মৌলানা আবুল কালাম আজাদের বাড়িতে কেন একটা ভালো মিউজিয়াম কিংবা কেন একটা ভালো তার বইপত্র নিয়ে পাঠাগার গড়ে উঠবে না? এবং আলিয়া বিশ্ববিদ্যালয় যার বিরাট অবদান,
যে তার জন্য আলিয়া বিশ্ববিদ্যালয় আজকে হয়েছে, নইলে তো ওরা হারিয়ে যাচ্ছিল, ঢাকায় চলে গেছিল। তো চেয়ার টেবিল বলতে নিয়ে চলে যাওয়া হয়েছিল। তো উনি জানলেন, তখন উনি বললেন পেপার ওয়েট পর্যন্ত নিয়ে গেছে, পেপার ওয়েট। ও পেপার ওয়েটে নিয়ে অ্যাড করছেন। তো আলিয়া বিশ্ববিদ্যালয় কেন তাকে ভুলে যাচ্ছে, যার এত অবদান আছে? তো আমরা আজকে আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, হুসনা আরা সেলিম এবং আমাদের সফুরা রেজাক সাহেবাকে, এবং আমরা আশা করব তার কাছ থেকে আমরা আরো অনেক কিছু পাবো, এবং ইনশাআল্লাহ মৌলানা আবুল কালাম আজাদের যে চিন্তা ভাবনা, ভারতকে অখণ্ড রাখার জন্য তার যে ভাবনা, এগুলো দিকে দিকে ছড়িয়ে পড়বে, এবং শিক্ষার ক্ষেত্রে তার যে ভাবনা এবং প্রকৃত ইসলামকে জানার যে ভাবনা, তার পিতা ছিলেন একজন সুফি সাধক, তার নামে আজকেও আমাদের ইয়েতে, ওটার নাম কি, যেখানে ওর কবর রয়েছে, ওটা যে কবরস্থান है कहाँ पे? बागमारी, बागमारी, नहीं, मानिकतला। मानिकतला, बागमारी, मानिकतला। हम इनफैक्ट हम वो जगह भी, देखते हैं। हाँ, वो जगह भी एक्वायर हो रहा है। अगर उसको मौजूदा सरकार उसको एक अच्छी सी एनवायरनमेंट कर दे और वो ऑक्यूपायर्स लोग को हटा दे। ওখানে ওর বাবার কবর রয়েছে मौलाना साहब के वालिद साहब है, वालदा है, वालदेन और हाँ उनकी वाइफ है, बड़े भाई गुलाम यासीन और उनकी এরা সবাই সেখানে রয়েছে। जी। তো আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের দুজনের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম। ইনশাআল্লাহ আমরা মৌলানা আজাদের যে চিন্তাধারা এবং ইসলাম সম্পর্কে এবং তার ভারতবর্ষের শিক্ষা সম্পর্কে, তার উদারতা, তার হিউম্যানিটি এবং ভারতের আজাদী সংগ্রামে তার যে অবদান, তাকে আমরা নতুন করে জানবো, এবং আমরা সত্যিকার অর্থে আমরা উদ্দীপ্ত হব, অনুপ্রাণিত হব, এটা আমরা আশা রাখছি। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম, নমস্কার।